নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের হোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিশোর কর্নেল সমগ্র 4র্থ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প হিটাইট ফলক রহস্য। আজ থাকলো দ্বিতীয় পর্ব। রাজা হে হয়ের শিলালিপি। যখন জ্ঞান হলো, কয়েক মুহূর্ত কিছু বুঝতে পারলাম না, কোথায় আছি এবং কি ঘটেছে। তারপর সব মনে পড়ল, সঙ্গে সঙ্গে উঠে বসলুম। সর্বাঙ্গে ব্যথা করছে। সামনে একটা পিদিম জ্বলছে। সেই আলোয় যা দেখা গেল, বুঝলুম আমি একটা গুহার মধ্যে আছি। পিদিম জ্বলছে একটা পাথরের বেদির ওপর। মাটির পিদিম আর বেদির পাশে এক বুড়ো জটা জুটোধারী লম্বা চওড়া দাড়িওয়ালা ফকির চোখ বুজে সম্ভবত ধ্যান করছেন। তার গলায় কয়েকটা রঙিন পাথরের মালা। তখন মুহূর্তেই আতঙ্ক ঘুচে গেল। ডাকলুম, ফকির সাহেব, ফকির সাহেব। ফকির চোখ খুললেন এবং ঘুরে আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। বললুম, আমাকে এখানে কে আনলো ফকির সাহেব? ফকির ইশারায় কাছে ডাকলেন। গুহার ছাদটা নিচু, দাঁড়ালে মাথা ঠেকে যাবে। প্রায় হামাগুড়ি দিয়ে কাছে গেলুম। তখন ফকির আমাকে অবাক করে পরিষ্কার বাংলায় বলে উঠলেন, তুমি কে বাবা? এ কি, আপনি বাঙালি? হ্যাঁ বাবা, আমি বাঙালি। কিন্তু তুমি কি কোনো পর্যটক? মহেঞ্জোদারো দেখতে এসেছিলে? হ্যাঁ ফকির সাহেব, কিন্তু আপনি? ফকির একটু হেসে বললেন, দেখতেই তো পাচ্ছ আমি সংসার ত্যাগী ফকির। এই গুহায় সাধন ভজন করি, এটাই আমার আস্তানা। কিন্তু তুমি কেমন করে ওই নচ্ছারটার পাল্লায় পড়লে? ভাগ্যিস ওই সময় একবার বেরিয়েছিলাম। আমার সামনে পড়তেই বেটা তোমাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। আমি তখন নিয়ে এলুম তোমাকে। কেউ, ভূত না মানুষ? ফকির আবার হেসে ফেললেন। ও বেটাকে ভূতও বলতে পারো, মানুষও বলতে পারো। ও একটা ভূত মানুষ। তার মানে কি ফকির সাহেব? মানে মানে কি আমিও জানি ছাই। এই গুহায় জুটেছি আজ প্রায় 2 বছর। প্রথম প্রথম আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিল, তারপর আমি ওকে ভয় পাইয়ে দিলাম। আমার এই ফকিরে চিমটে ঝনঝন করে বাজালেই বেটা পড়ি কি মুড়ি করে পালিয়ে যায়। তবে এ কথা ঠিক, ওকে দিনে একবারও দেখিনি। তাহলে ও আসলে কে ঠিকই বুঝতে পারতাম। বেটা সন্ধ্যার পর বেরিয়ে পড়ে, এই খাদেই ওর গতিবিধি। তবে একবার ফুটফুটে চাঁদের আলোয় সামনাসামনি দেখেছিলুম, ও মানুষের মতো দুপায়েও হাঁটে, অসম্ভব জোরে দৌড়াতে পারে। আর ওর একটা বিদঘুটে অভ্যাস, মাঝে মাঝে ঘোড়ার মতো চিহি করে ডাকে। মনে হবে ওটা ওর হাসি, কিন্তু মোটেও তা নয়। বেটা নিজেকে হয়তো ঘোড়া ভাবে। ফকিরের এসব কথা শুনে আমি তো হতভম্ব। বললুম, এবার আপনার কথা বলুন। আমার কথা কি বলবো বাবা, বললুমই তো আমি সংসার ত্যাগী মানুষ। কিন্তু আপনি বাঙালি বলেই আমার সবকিছু জানতে ইচ্ছে করছে।
জেনে কি হবে? তার চেয়ে এখন তোমার বিশ্রাম জরুরি। এ গরিবের আখড়ায় তোমার খুব কষ্ট হবে জানি, কিন্তু উপায় কি? অল্প কিছু ফল আছে, খেয়ে নাও। পুজোয় জল আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। কম্বলও পাবে। জায়গাটা কোথায় বলো? আমি বরং টুরিস্ট লজে ফিরে যাব তাহলে। সর্বনাশ, সর্বনাশ! খবরদার বাবা, এখন গুহা থেকে বেরোলেই বিপদে পড়বে। কেন বলেন তো? ফকির গম্ভীর হয়ে বললেন, সম্প্রতি কিছুকাল থেকে গুন্ডা প্রকৃতির কিছু লোক ওপরের দিকে একটা গুহায় আস্তানা গেড়েছে। তাদের কাছে প্রচুর গুলি বারুদ অস্ত্রশস্ত্র আছে। মাঝে মাঝে দেখি তারা এখানে ওখানে মাটি খোঁড়াখুড়ি করছে। পাথরের আড়াল থেকে ওদের গতিবিধি লক্ষ্য করেছি। আমার ধারণা ওরা গুপ্তধন খুঁজছে। যদি দৈবাত ওদের পাল্লায় পড়ে যাও, খুন হয়ে যাবে। কারণ ওদের খবর কেউ জানুক এটা ওরা চায় না। একদিন আমি তো গুলিতে মরতে মরতে বেঁচে গেছি। ঈশ্বরকে ধন্যবাদ, আমার এই আস্তানার খবর ওরা জানে না। আজ সন্ধ্যায় যা ঘটেছে ফকিরকে বলবো ভাবলুম। পরে মনে হলো, কি দরকার? ফকির হয়তো আরো ভয় পেয়ে যাবেন এবং আমাকে পাল্টা আর একটা গুপ্তধন সন্ধানী দলের লোক ভেবে বসবেন। বললুম, অন্তত একটা কথার জবাব দিন। এই গুহাটা টুরিস্ট লজ থেকে কত দূরে? তা মাইল 5 বেশি তো হবেই। তবে গুহাটা খাদের ধারেই। একবার বেরিয়ে গেলে কিন্তু আর খুঁজে এখানে ঢোকা মুশকিল। এটাই এ গুহার মজা। কেন? সে সচক্ষে সকালে দেখবে ক্ষণ। এটা একটা গোলক ধাঁধার মতো। খাদের পাশে দেওয়ালের মতো এবড়ো খেবড়ো পাথরে অজস্র ফাটল আছে। কোন ফাটল দিয়ে ঢুকলে এ গুহায় পৌঁছানো যাবে বোঝা মুশকিল। আমারই মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়, বিশেষ করে রাতের বেলা। ভুল ফাটলের মধ্যে ঢুকে হয়রান হই। প্রত্যেকটা ফাটলই তলায় তলায় সুড়ঙ্গের মতো গলি খুঁজি ঘুরে গিয়ে শেষ হয়েছে। শুধু একটা ফাটলের পথ এই গুহায় পৌঁছেছে। সেই ফাটলে অবশ্য একটা চিহ্ন দিয়ে রেখেছি। অন্যের চোখে পড়া মুশকিল, ওটা আমিই শুধু চিনতে পারি। বলে ফকির বেদির উপর রাখা একটা ঝোলা থেকে দুটো আপেল বের করলেন। তারপর বললেন, নাও, খেয়ে ফেল, অনেক রাত হয়েছে। আমার এখন ধ্যানে বসার সময়। দয়া করে আর আমাকে ডাকাডাকি করো না। আর এই কম্বলটা রইল, গুহার মধ্যে শীত তত টের পাবে না। শুয়ে পড়বে চুপচাপ। কি আর করি, একটা আপেলে কামড় বসালুম। খিদে পেট চোঁচো করছে। মাটির পুজো থেকে জলও খেলুম। তারপর নগ্ন পাথরের মেঝে শুয়ে পড়লুম। কম্বলটা দরকার হলো না। ওই একটা মোটা কম্বল। ফকিরের কম্বলে আর ভাগ বসাই কেন? ফকির আবার চোখ বুজে ধ্যানস্থ হয়েছেন ততক্ষণে। যাকে রাতের আশ্রয় পেয়েছি এবং মামদভূতের ঘোড়া ভূতের হাত থেকে বেঁচে গেছি, এই পরম সৌভাগ্য। হঠাৎ মনে পড়ল কর্নেল বলেছিলেন মহেঞ্জোদড়োয় ঘোড়া ভূতের কথা। তাহলে তো এই সেই ঘোড়া ভূত। ওর বিকট হাসির মতো হি হি করে ওঠাটা এখনো কানে ভাসছে। কিন্তু কেউ বেঁচে পড়তে টুরিস্ট লজে ফিরতে পারলে কর্নেলকে সব জানাতে হবে। তারপর এই রহস্যের কিনারা করতেই হবে। এইসব ভাবতে ভাবতে আর ঘুমই এলো না। তার উপর সারা শরীরে ব্যথা, কেটে ছড়ে গেছে অনেক জায়গায়। জ্বর জ্বালা না এলে বাঁচি। একটু পরে পাশ ফিরে দেখলুম ফকির একইভাবে ধ্যানস্থ। পাশ দিয়ে বেদিটা দেখা যাচ্ছে। বেদিটার কিছু অংশে আলো পড়েছে। হঠাৎ চমকে উঠে দেখলুম বেদির গায়ে অজস্র খোদাই করা চিহ্ন দেখা যাচ্ছে, অবিকল সিন্ধু লিপির মতো। মতোই বা বলছি কেন, এখানে সিন্ধু লিপি তো স্বাভাবিক। তাহলে এই বেদিটা নিশ্চয়ই সিন্ধু সভ্যতার সমকালীন। চঞ্চল হয়ে উঠলুম। তাহলে তো আমি এ যাবৎ অনাবিষ্কৃত একটা প্রাচীন নিদর্শন আবিষ্কার করে ফেলেছি। কিন্তু ওই বেদিটা কিসের? নিছক
পুজো আচ্চার বেদি, নাকি ওটা একটা কবর? সিন্ধু সভ্যতার কবরও পাওয়া গেছে অনেকগুলো। তখন যেমন মরা পোড়ানো হতো, তেমনি কবরও দেওয়া হতো। হরপ্পাতে কয়েকটা কঙ্কালও পাওয়া গেছে। মাটির জ্বালায় সেগুলো ঠেসে ভরা ছিল। কর্নেলের কাছেই তো শুনেছি এসব কথা। সাবধানে মুখটা একটু বাড়িয়ে লিপিগুলো ভালো করে দেখার চেষ্টা করলো। তারপর আবার চমকে উঠল। এ কি দেখছি, ডক্টর আলুওয়ালার যে ফলকের স্কেচ কর্নেল হাতিয়েছিলেন এবং ডক্টর ভট্টাচার্য যে ফলকের পাঠোদ্ধার করেছিলেন, তার সঙ্গে বেদির গায়ের খোদাই করা লিপিগুলোর হুবহু মিল রয়েছে। সেই ফলকের চিত্রলিপিগুলো আমার স্পষ্ট মনে আছে। নিজের চোখে বিশ্বাস করতে পারলুম না। অবিকল সেই বলদ অথবা হনুমান অথবা ঘোড়া এবং মানুষটাও রয়েছে যে। তাহলে কি এই বেদির তলায়? আর ভাবতে পারলুম না। আনন্দে উত্তেজনায় চঞ্চল হয়ে উঠলুম। যেভাবেই হোক এই গুহায় ঢোকার পথটা সকালে যাওয়ার সময় ফকিরের অজান্তে চিহ্নিত করে রাখবো। তারপর আর সময় কাটতেই চায় না। ফকির ধ্যানমগ্ন, নিস্তব্ধ গুহা ছমছম করছে। তারপর কখন ঘুমিয়ে গেছি। ফকিরের ডাকে ঘুম ভাঙলে তাকিয়ে দেখি মাথার ওপর একটা ফাটল দিয়ে সূর্যরশ্মি এসে গুহায় ঢুকেছে। গুহার ভেতর অন্ধকার নেই। উঠতে গিয়ে টের পেলুম এবার হেঁটে অতখানি পথ যাওয়া ভারী কষ্টকর হবে, কিন্তু উপায় নেই। ফকির সস্নেহে জিজ্ঞেস করলেন, শরীর কেমন বাবা, হেঁটে যেতে পারবে তো? একটু হেসে বললুম, দেখা যাক। যদি না পারো থেকে যাও, তোমার সেবা যত্নের ত্রুটি হবে না। না ফকির সাহেব, আমাকে যেতেই হবে। তাহলে এসো। ফকিরের সাহায্যে আস্তে আস্তে উঠে বসল। নিচু খাদ, ফকির আগে আমি পেছনে, সাবধানে প্রায় হামাগুড়ি দিয়ে চলতে থাকলো। সত্যিই একটা গোলক ধাঁধা। ঘুরে ঘুরে পথটা অন্ধকারে এগিয়েছে। আমি বাঁকগুলো গুনতে থাকলো। 9টা বাঁকের পর অন্ধকার ঘুচল। কিন্তু টের পেয়ে গেছি এই সুড়ঙ্গ পথের আরো অনেক শাখা পথ আছে। তবে সেই পথগুলো আরো ঘুপটি, কাজেই ভুল হবার চান্স নেই। আবছা আলোর মধ্যে চলার সময় হাত বাড়িয়ে ফকিরের অজান্তে এক টুকরো পাথর কুড়িয়ে নিলুম। কিছুক্ষণ পরে ফাটলের মুখে পৌঁছানো গেল। ফকির বেরিয়ে গিয়ে ডাকলেন, এসো বাবা। সেই সময় দ্রুত পাথরের টুকরোটা দিয়ে ফাটলের নিচে একটা বর্গমূল নির্ণয়ের চিহ্নের মতো চিহ্ন দিল। ফাটলটা মোটে 1.5 ফুট চওড়া, কিন্তু অনেকখানি লম্বা। অতি কষ্টে বেরিয়ে গিয়ে দেখি সেই খাদে পৌঁছেছি। খাদটা বালি আর পাথরে ভর্তি, দুধারে খাড়া পাথরের দেওয়াল। ফকির ফের জিজ্ঞেস করলেন, কষ্ট হচ্ছে কি হাঁটতে? বললুম, না, আমি কিন্তু বেশি দূর যেতে পারবো না। তোমাকে মহেঞ্জোদারোর প্রোটেক্টেড এরিয়ার কাছে পৌঁছে দিয়ে আসবো। ফকিরের মুখে ইংরেজি শব্দটা শুনে চমকে উঠল। উচ্চারণও নিখুঁত। তাহলে কে ফকির? বললুম, আপনি নিজের কোনো পরিচয় দিলেন না ফকির সাহেব। ফকির একটু হেসে বললেন, কি হবে পরিচয় জেনে? পরিচয় বলতে আজ আর কি আছে আমার? ঈশ্বরের ধ্যানে কাটাচ্ছি। যে কটা দিন বাঁচবো ঈশ্বরের ধ্যানেই কাটাবো। বাবা, আমার মতো পাপী আর কে আছে? এসেই পাপেরই প্রায়শ্চিত্ত। পাপী কেন বলছেন আপনি? হ্যাঁ বাবা, আমি মহা পাপী। একদিন আমিও মহেঞ্জোদারোর গুপ্তধনের লোভে পাগল হয়ে উঠেছিলাম। গুপ্তধনের লোভ বড় সাংঘাতিক বাবা। এই লোভেই আমার এক প্রাণের বন্ধুকে খুন করেছে। বলে ফকির দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। আমি হতবাক। পরক্ষণেই উনি সংযত হয়ে চোখ মুছলেন জোব্বায়। তারপর বললেন, চলো বাবা, এখনো অনেকটা পথ যেতে হবে। বাকি পথ আমরা দুজনেই
চুপচাপ এলুম। মাইলখানেক চলার পর দেখা গেল একখানে খাদের দুধারেই ঝোপঝাড় গাছপালা দেখা যাচ্ছে, পাথরও বিশেষ নেই, দুধারে পার অনেক ঢালু। ফকির বললেন, মা পাড়ে উঠে গেলেই আশা করি চিনতে পারবে। আমি কৃতজ্ঞতায় ওর পা ছুঁয়ে প্রণাম করে এগিয়ে গেলুম। একসময় পাড়ে উঠে পিছু ফিরে দেখি ফকির দ্রুত চলেছেন খাদের পথে। একবারও ওকে পিছু ফিরতে দেখলুম না। কিন্তু কে এই ফকির? ঘোড়াভূত ও ডক্টর আলুওয়ালা। টুরিস্ট ম্যানেজার ইকবাল খাঁ আমাকে দেখেই দৌড়ে এলেন। বললেন, কি ব্যাপার মিস্টার চৌধুরী, আপনারই দশা কেন? কোথায় ছিলেন সারা রাত? আমরা তো ভেবেই অস্থির। আপনার কর্নেল সাহেব আবার সকালে আপনাকে খুঁজতে বেরিয়েছেন। ডক্টর করিম আর কর্নেল কামালও গেছেন একদল মিলিটারি নিয়ে। মিলিটারি নিয়ে? সে কি? ইকবাল খাঁ হাসলেন। এদেশে মিলিটারি ছাড়া দুশ্মনদের জব্দ করা যায় না মিস্টার চৌধুরী। আমরা কথায় কথায় মিলিটারি সাহায্য নিই। যাকে ঝটপট পোশাক বদলান, আমি খবর পাঠাই ওদের। আমাদের ঘরে ডুপ্লিকেট চাবি ওর কাছে রয়েছে। দরজা খুলে দিলেন। বেয়ারা হুকুমের অপেক্ষায় সেলাম দিয়ে দাঁড়ালে বললুম, আপাতত এক কাপ কড়া কফি ছাড়া আর কিছু দরকার হবে না। ব্রেকফাস্ট খাবেন না স্যার? ওরা ফিরে আসুন তারপর। বেয়ারা চলে গেল। একটা এনার্জি ট্যাবলেট বের করে খেয়ে ফেললুম। তারপর বাথরুমে পোশাক ছাড়লুম। স্নান করে এসে দেখি কফি রেডি। জানালার কাছে বসে কফি খেতে খেতে মহেঞ্জোদারো শহরের দিকে তাকিয়ে রইলুম। কি বিচিত্র মানুষের অতীত ইতিহাস। অনেকক্ষণ ধরে বাইরে জিপের শব্দ হলো। তারপর দুম দাম জুতোর শব্দ শোনা গেল বারান্দায়। প্রথমে ঢুকলেন কর্নেল কামাল খাঁ। দৈত্যাকৃতি পাঠান ভদ্রলোক এক লাফে এগিয়ে আমাকে প্রায় শূন্যে তুলে ফেললেন। মুখে শুধু হ্যালো হ্যালো। ডক্টর করিম বললেন, তবিয়ত ঠিক আছে তো জয়ন্তবাবু? বললুম, হ্যাঁ ঠিক আছে। আমার বৃদ্ধ বন্ধু টাকে হাত বুলোচ্ছেন এবং মিটমিট হাসছেন। টুপিটা বগল দাবা, গলায় বাইনোকুলার ও ক্যামেরা যথারীতি ঝুলছে। বললেন, আশা করি সুনিদ্রা হয়েছে ডার্লিং। হওয়ারই কথা। ফকির সাহেব অতি দয়ালু এবং স্নেহপ্রবণ মানুষ। চমকে উঠে বললুম, ফকির সাহেবের কথা আপনি কিভাবে জানলেন? তিনজনেই অট্টহাস্য করে উঠলেন। তারপর কর্নেল বললেন, এটা কোনো অলৌকিক উপায়ে অবগত হইনি আমরা, কারণ আমরা ফকির নই, সাধারণ মানুষ মাত্র। বিরক্ত হয়ে বললুম, হেঁয়ালি করার দরকার কি? ডক্টর করিম বললেন, একটা হেঁয়ালি বোধহয় আছে জয়ন্তবাবু। আপনাকে রাতে বিশেষ খোঁজাখুঁজি করতে পারিনি, সেজন্য ক্ষমা করবেন। অন্ধকার ওই এলাকায় গেলে আবার দুশ্মনগুলোর সঙ্গে অকারণে গুলি ছোড়াছুড়ি করতে হতো, তাই সকালে বেরিয়ে পড়েছিল। খাদ বরাবর সিন্ধুনদ পর্যন্ত এগিয়ে ব্যর্থ হয়ে যখন ফিরে আসছি, এক স্থানে আপনার বন্ধু বালিতে আপনার জুতোর ছাপ আবিষ্কার করলেন। ছাপ ক্রমশ উত্তর পশ্চিমে এগিয়েছে। তার মানে বোঝা গেল আপনি ফিরে চলেছেন। একটা বাঁক পেরিয়ে দেখি একজন ফকির হন্তদন্ত হয়ে আসছেন। আমাদের তিনি দেখেই পাড়ের দেওয়ালের খাঁজে লুকিয়ে পড়লেন। কর্নেল কামাল খাঁ তার বাহিনী নিয়ে দৌড়ে গিয়ে জায়গাটা ঘিরে ফেললেন। গুলি ছোড়ার ভয় দেখালে ফকির সাহেব বেরিয়ে এলেন। তার মুখেই আপনার খবর পাওয়া গেল। কর্নেলের দিকে ঘুরে বললুম, ওই ফকির কিন্তু বাঙালি এবং রীতিমতো শিক্ষিত লোক। কর্নেল বললেন, জানি বৎস, তবে তুমি কি ওর আসল পরিচয় টের পেয়েছ? না তো। কে উনি? উনি এক প্রখ্যাত বাঙালি পুরাতত্ত্ববিদ পণ্ডিত ডক্টর ফরিদ আহমেদ। এক সময় কলকাতার পুরাতত্ত্ব দপ্তরের অধিকর্তা ছিলেন। অজন্তা, ইলোরা এবং সিন্ধু সভ্যতার ওপর ওর মূল্যবান গবেষণা গ্রন্থগুলো দেশে বিদেশে এখনো সমাদৃত হয়। দেশভাগের পর উনি চলে যান প্রাক্তন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে। সেখানে রিটায়ার করার পর দিব্যি ছিলেন। হঠাৎ লন্ডনে একটা সেমিনারে আমন্ত্রিত হন এবং সেখানে গিয়ে জাদুঘরে একটা ব্রোঞ্জের ফলক দেখতে পান।
রাজা হেয়ের আসল ফলকটা তো? ঠিক বলেছ, ওই হলো ওর কাল, অভিশপ্ত ফলক বলতে পারো। ফিরে এসে ফলকের পাঠোদ্ধারের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। সে এক দীর্ঘ কাহিনী, সংক্ষেপেই বলছি। বর্ধমানের গ্রামে ডক্টর ভট্টাচার্যের ছেলে সেই শিক্ষক ভদ্রলোকের কাছে উনি অনেকবার যাতায়াত করেছিলেন, কারণ ডক্টর ভট্টাচার্যের বইয়ে ফলকটার উল্লেখ ছিল। শেষ পর্যন্ত ওর ডায়েরিটা দেখার সুযোগ পেয়েছিলেন ডক্টর আহমেদ। নিজের অনুবাদের সঙ্গে ডক্টর ভট্টাচার্যের অনুবাদের মিল দেখে আর ধৈর্য ধরতে পারেননি। নাম ভারিয়ে ভারতের নাগরিক সেজেই উনি পাসপোর্ট ভিসা জোগাড় করেন। আবার এক প্রস্থ কফি এলো। আমার ব্রেকফাস্টও এসে গেল। খেতে খেতে বললুম, তারপর কি হলো বলুন? কর্নেল বললেন, ডক্টর আহমেদ একটা ভুল করলেন। ডক্টর ভট্টাচার্যের ডায়েরিতে লালকানার স্টেশন মাস্টার মিস্টার আলুওয়ালার উল্লেখ ছিল। তার ছেলে ডক্টর আলুওয়ালার সঙ্গে ডক্টর আহমেদের অল্প চেনা জানা ছিল। একা মহেঞ্জোদারো অভিযানে যেতে সাহস করেননি। ডক্টর আলুওয়ালাকে সঙ্গে নিতে চেয়েছিলেন, কিন্তু ডক্টর আলুওয়ালা পণ্ডিত মানুষ হলে কি হবে, ভীষণ পাজি লোক। যাবার আগে ষড়যন্ত্র করেন যে গুপ্তধন পেলে ডক্টর আহমেদকে মেরে ফেলা হবে। তাই এক আন্তর্জাতিক ডাকাত দলের সর্দার কিষান চাঁদের সাহায্য নিলেন। কিষান চাঁদ পণ্ডিত সাজল, নাম নিল ডক্টর ব্রিজেশ সিং। ডক্টর আহমেদ অনিচ্ছা সত্ত্বেও তাকে সঙ্গে নিতে বাধ্য হলেন। যাই হোক, ডক্টর আহমেদ একটা কাজ কিন্তু করেছিলেন। ফলকের প্রকৃত অনুবাদের কথা সঙ্গীদের জানাননি। এখানে এসে বিস্তর খোঁজাখুঁজি করেন তিনজনে। তারপর এক রাতে তিনজনে কি একটা কথায় নাকি তুমুল ঝগড়া বেঁধে যায়। রাগের চোটে ডক্টর আহমেদ খাদের ওপর থেকে ধাক্কা মেরে ডক্টর আলুওয়ালাকে ফেলে দেন। কিষান চাঁদ তাকে আক্রমণ করে, কিন্তু ভাগ্যক্রমে ওই সময় একদল মিলিটারি টহলদার দূর থেকে সার্চ লাইট ফেলেছিল। নেহাত রুটিন মাফিক ঘোরাঘুরি করছিল ওরা। এর ফলে কিষান চাঁদ পালিয়ে যায়। ডক্টর আহমেদ লুকিয়ে পড়েন। সকালে খাদে নেমে এক জায়গায় রক্ত দেখে ওর অনুতাপ জাগে। ভাবেন নির্ঘাত ডক্টর আলুওয়ালা এখানে অচেতন হয়ে পড়েছিলেন এবং নেকড়েরা তাকে তুলে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে। ধর্মভীরু ডক্টর আহমেদের অনুশোচনা তীব্র হয়ে ওঠে ক্রমশ। দিনের পর দিন পাপ বোধে অস্থির হয়ে ওঠেন। তারপর ফকিরি অবলম্বন করেন। তারপর থেকে ওইভাবে থেকে গেছেন। এসব কথা কি উনিই বলেছেন আপনাকে? আমার প্রশ্নের জবাব দিলেন কর্নেল কামাল খাঁ। মিস্টার চৌধুরী, দুঃখের সঙ্গে জানাচ্ছি ফকির সাহেব ওরফে ডক্টর আহমেদকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হয়েছি। জেরার চোটে উনি সব কবুল করেছেন। চমকে উঠল, গ্রেপ্তার করেছেন? কেন? প্রথম কথা, উনি নাম ভারিয়ে ভিসা জোগাড় করেছিলেন। পরে আমার গোয়েন্দা দপ্তর সেটা টের পেয়ে ওকে খুঁজে বেড়াচ্ছিল। এটা 2 বছর আগের ঘটনা। দ্বিতীয় কথা, উনি বেআইনিভাবে গুপ্তধন খোঁজাখুঁজি করেছেন। আমরা কিষান সিং এবং ডক্টর আলুওয়ালাকেও গ্রেপ্তার করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ব্যাপারটা টের পেয়েই দুজনে গা ঢাকা দিয়েছে। কর্নেল সরকার বললেন, কিষান সিং কে জানো? তুমি প্লেনে যে ভদ্রলোকের পাশে বসে এসেছো সেই জাল ডক্টর অনিরুদ্ধ যোশী। কর্নেল কামাল খাঁ বললেন, গা ঢাকা দিয়ে দুজনের দলবল নিয়ে ওই এলাকায় লুকিয়ে গেছে। ওদের অস্ত্রশস্ত্র আছে প্রচুর। কিষান সিং এর লোকেরা তো ওখানে বরাবর রয়ে গেছে। কোনো গুহায় আস্তানা গেড়েছে, খুঁজে বের করতেই হবে। বললুম, ফকির সাহেব কোথায় এখন? আপাতত লারকানার হাজতে পাঠিয়ে দিয়েছি। শুনে খুব দুঃখ হলো, কিন্তু এদেশে মিলিটারি আইন, কিছু করার নেই। আরো কিছুক্ষণ কথাবার্তা বলে কর্নেল কামাল খাঁ এবং ডক্টর করিম চলে গেলেন। কর্নেলকে বললুম, হ্যালো ওল্ড ম্যান, ফকির সাহেবের কাছে কি শুনেছেন জানি না, আমার ব্যাপারটা এবার আপনার শোনা দরকার। আমি গুপ্তধনের খোঁজ পেয়েছি। কর্নেল চমকে উঠলেন, সে কি? কোথায়? কিভাবে পেলে? বলবো, একটা শর্ত। কি শর্ত? কথা দিন পাকিস্তানি গোয়েন্দা দপ্তরের অধিকর্তা এবং আপনার বন্ধু ওই কর্নেল কামাল খাঁকে বলে
ফকির সাহেবের মুক্তির ব্যবস্থা করবেন। কর্নেল একটু হেসে বললেন, চেষ্টা করতে পারি। চেষ্টা নয়, করতেই হবে। কামাল খাঁর হাতে প্রচুর ক্ষমতা। ঠিক আছে, এবার বলো। ফকির সাহেব যে গুহায় থাকেন এবং আমি যেখানে আশ্রয় পেয়েছিলাম সেখানে একটা বেদি আছে। তার গায়ে অবিকল সেই ফলকের চিত্রলিপি খোদাই করা আছে। কর্নেল অবাক হয়ে বললেন, বলো কি জয়ন্ত? হ্যাঁ, গুহার পথ খুঁজে বের করা কঠিন, তাই গোপনে একটা চিহ্ন দিয়ে এসেছি। কর্নেল গম্ভীর মুখে কিছু ভাবলেন, তারপর বললেন, তাহলে তো ফকির সাহেব অর্থাৎ ডক্টর আহমেদ গুপ্তধনের সন্ধান পেয়েই গিয়েছিলেন, অথচ আশ্চর্য তো। কি আশ্চর্য? তবু উনি গুপ্তধন উদ্ধার করেননি কেন? হয়তো সংসার ত্যাগী ফকির হয়েছেন এবং ডক্টর আলুওয়ালাকে মেরে ফেলায় পাপ হয়েছে ভেবেই নির্লোভ থাকার সাধনা করেছেন। বলেছিলেন, প্রায়শ্চিত্ত করছি। তোমার এই কথায় যুক্তি আছে। সেটাই স্বাভাবিক, তাই বেদির সামনে ওকে ধ্যানমগ্ন দেখেছি। ঠিক ঠিক বলে কর্নেল উঠে দাঁড়ালেন। তারপর একটু পাইচারি করে বললেন, জয়ন্ত, আমি আসছি। বেরিয়ে গেলেন কর্নেল। আমার শরীরের ব্যথাটা যায়নি। একটা পেনকিলার ট্যাবলেট খেয়ে নিলুম এবং শুয়ে পড়লুম। ঘুমে চোখ জুড়িয়ে আসছিল। দুপুরে লাঞ্চের সময় কর্নেল এসে আমাকে জাগালেন। তখন শরীর অনেকটা হালকা হয়েছে আমার। খাওয়া দাওয়া সেরে কর্নেল বললেন, এখনই ডক্টর করিম এবং কর্নেল কামাল খাঁ এসে পড়বেন। ফোনে যোগাযোগ করতে না পেরে সেই লারকানা যেতে হয়েছিল। তোমার কথা মতো কর্নেল কামালকে অনুরোধ করেছি। সম্ভবত ফকির সাহেব মুক্তি পাবেন। তুমি চিন্তা করো না, তৈরি হয়ে নাও। পোশাক পরে ফেললুম ঝটপট। এবার গুলি ভরা রিভলভারটা নিতে ভুল করলুম না। বললুম, দিনের আলো থাকতে থাকতে পৌঁছানো দরকার, নইলে ফাটলের চিহ্নটা খুঁজেই পাবো না। কর্নেল একটু হেসে বললেন, বোধ করি তোমার চিহ্নের আর দরকার হবে না, কারণ ফকির সাহেবকে কর্নেল কামাল সঙ্গে আনার চেষ্টা করবেন। নিজের গোপন আস্তানা চিনতে ওর ভুল হবে না আশা করি। আমার মনে যেটুকু গর্ব ছিল মিয়ে গেল। মনে মনে কামনা করলুম ফকির সাহেব যেন কিছুতেই না আসেন, তাহলে আমাকেই সাদাসাদি করিয়ে ছাড়বে। এতকাল কর্নেল সব রহস্যের চাবিকাঠিটি নিজের হাতে দেখেছেন, এবার চাবিকাঠি আমি ভাগ্যক্রমে হাতিয়েছি। এমন মৌকা ছাড়বো কেন? কিছুক্ষণ পরে জিপের শব্দ হলো বাইরে। আমরা বেরিয়ে এলাম। জিপে যেতে যেতে ওদের যে আলোচনা হলো তাতে বুঝলাম কর্নেল কামাল খাঁয়ের বাহিনীটি বেশ বড়। একদল দুপুরে গিয়েই সেই শুকনো খাদের মাথায় ত্রিকোণ মাঠটা ঘিরে রেখেছে। পাথরের আড়ালে ওত পেতে সৈনিকেরা লক্ষ্য রেখেছে। সৈনিকগুলো নাকি একেবারে কসাই। কিষান চাঁদের দলের লোকেদের পেলেই গলায় ছুরি চালিয়ে কতল করবে। বেছে বেছে কাঠখোট্টা ধরনের হিংস্র পাঠানদেরই মোতায়েন করা হয়েছে। কাজেই কিষান চাঁদ আর সুবিধে করতে পারবে না আজ। একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। আগের দিন যেখানে জিপ রেখে আমরা খাদে নেমেছিলাম সেইখানেই নামলুম। যেতে যেতে হঠাৎ চোখে পড়ল খাদের ওপরে উঁচুতে পাথরের আড়ালে মিলিটারি পাঠান সাবমেশিন গান বাগিয়ে বসে আছে। এ যে প্রায় যুদ্ধের আয়োজন। বুঝলুম কর্নেল কামাল খাঁ কাল সন্ধ্যায় কিষান চাঁদের দলের হাতে ইটটি খেয়ে ভারী রেগে গেছেন এবং তার শোধটা ভালো মতো তুলবেন। বেচারি মিস্টার আলুওয়ালার জন্য আমার দুঃখ হচ্ছিল। অধ্যাপক এবং পণ্ডিত মানুষ, অথচ গুপ্তধনের নেশায় পড়ে এমন সর্বনাশের পথে ছুটে বেড়াচ্ছেন কতদিন থেকে। ব্রহ্মাবর্তরাজ হে হয়ের গুপ্তধন যে অভিশপ্ত তাতে কোনো ভুল নেই। সেই অভিশাপের জন্যই মানুষ হয়ে পড়েছে ষড়যন্ত্রী, শয়তান। যাচ্ছি তো যাচ্ছি, খাদের যেন শেষ নেই। পাক ঘুরে পূবে এগিয়ে সেই গুহা। কিন্তু অবাক কাণ্ড, ঠিক সেই জায়গাটা আমি চিনতে পারছি না কেন।
কর্নেল বারবার জিজ্ঞেস করছেন। আমি বাঁদিকে খাড়া দেওয়ালের মতো পাড়ে ফাটল খুঁজছি, এখানে কোথাও ফাটল নেই। তাহলে কি বেশি এগিয়ে এসেছি? মনে পড়ছে বাঁকের পরই বাঁদিকে ফাটল শুরু হওয়ার কথা। অজস্র ফাটল পাথুরে পাড়ে তখন লক্ষ্য করছিলাম, কিন্তু কই সেগুলো? এবার কর্নেল মুচকি এসে বললেন, জয়ন্ত সব গুলিয়ে ফেলেছে। তাহলে এবার আমরা নিজেদের বুদ্ধির ওপর ভরসা করে খুঁজি, কি বলেন ডক্টর করিম? ডক্টর করিম বললেন, অগত্যা তাই। কর্নেল কামাল খাঁ আমাদের দেহরক্ষীর মতো দুহাতে দুটো রিভলভার বাড়িয়ে সাবধানে চারিদিকে দেখতে দেখতে পিছনে আসছিলেন। বললেন, কি হলো? কর্নেল বললেন, জয়ন্ত পথ হারিয়েছে। একেই বলে পিলে চমকানো হাসি। এক কর্নেলের কথা শুনে আর এক কর্নেল যা একখানা হাসলেন, এই খাদের মধ্যে যেন মেঘ ডাকল। কর্নেল নীলাদ্রি সরকার ও ডক্টর করিম বালির দিকে ঝুঁকে বোধ করি আমারই সকালবেলা জুতোর ছাপগুলো খুঁজছেন, কিন্তু খাদের মধ্যে প্রবল বেগে বাতাস বইছে, শুকনো বালি উঠছে, ছাপ ঢেকে গেছে সম্ভবত। হঠাৎ আমার মনে পড়ে গেল, গুহার ফাটল দিয়ে বেরিয়ে খাদের ওপারে প্রথমেই চোখে পড়েছিল একটা বিরাট লাল পাথর। এখানে কোথাও আমার লাল পাথর না থাকায় ওটা চোখে না পড়ে পারে না। কথাটা বললুম ওদের, ওরা খুঁজতে ব্যস্ত হলেন। আমি ডান দিকের পারে পাথরগুলো ভালো করে দেখার জন্য কর্নেলের কাছে বাইনোকুলার নিলুম। প্রথমে পিছনের দিকে, অর্থাৎ যেদিক থেকে এসেছি সেদিকে ডান পাটটা খুঁটিয়ে দেখলুম। কোনো লাল পাথর নেই কোথাও, অন্তত মাইল খানেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর সামনের দিকে ডান পাড় বরাবর লক্ষ্য করলুম, কিন্তু কোথায় গেল লাল পাথরটা? এই যে রীতিমতো রহস্যময় ব্যাপার। সামনে খাদ সোজা পূবে গিয়ে সিন্ধু নদে মিশেছে। পাথরের একটা প্রাকৃতিক বাঁধ দেখা যাচ্ছে শেষ সীমায়। তাই বর্ষায় এই নদীর জল ঢোকার সুযোগ পায় না, তবে বৃষ্টির জল জমতে পারে। কিন্তু এই এলাকায় বৃষ্টি হয় না বললেই চলে, তাই জল জমলেও তার পরিমাণ সামান্য হওয়াই সম্ভব। বুঝতে পারলুম এজন্যই গুহাটা নিরাপদ রয়েছে, নইলে বর্ষার জল ঢুকে যেত। ফকির সাহেবের পক্ষে ওখানে বাস করা সম্ভবই হতো না। বাইনোকুলারে চোখ রেখেই একথা ভাবছিল। আমাদের কাছেই ডান পাড়ে একটা পাথরের আড়ালে কালো রঙের কি একটা বসেছিল, সরে গেল। বললুম, কর্নেল, নিকড়ে বাঘ নিশ্চয়ই কালো হয় না, অথচ একটা কালো জন্তু দেখলুম যেন। এখানে কি ভাল্লুক আছে? কর্নেল কামাল খাঁ বললেন, কোথায় কোথায়? ওই যে ওখানে। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে উনি ওপর দিকটা তাক করে দুহাতের রিভলভার থেকে এক ঝাঁক গুলি ছুঁড়ে বসলেন। প্রচন্ড প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল, তারপর তুলকালাম ঘটে গেল। আমাদের বাঁদিকের পাড়ে সেই ত্রিকোণ মাঠ অন্তত 100 ফুট উঁচুতে রয়েছে। সেখান থেকে পাঠান মিলিটারিরা গুলি বর্ষণ শুরু করে দিল। আমরা উপর হয়ে শুয়ে শুয়ে প্রাণ বাঁচাতে ব্যস্ত হলো। কর্নেল কামাল খাঁ রেগে আগুন হয়ে গেলেন। দুর্বোধ্য ভাষায় গালাগালি দিতে দিতে যখন উঠলেন, তখন সাদা বালিতে মিলিটারি পোশাক ভূতের পোশাক হয়ে উঠেছে। তারপর বিকট চিৎকার করে মাতৃভাষায় কি বললেন। মুখ তুলে দেখি পাড়ের উঁচু এক মিলিটারি পোশাক পরা মূর্তি দাঁত বের করে স্যালুট দিচ্ছে। পশ্চিম থেকে রোদ্দুর সোজা তার দাঁতে গিয়ে পড়েছে। সে এক দেখার জিনিস বটে। বাকি তিনজন বালি ঝাড়তে ঝাড়তে উঠলুম। হঠাৎ কর্নেল বলে উঠলেন, জয়ন্ত জয়ন্ত, ওই তোমার লাল পাথর। ঘুরে দেখে আমি হতবাক। আশ্চর্য কাণ্ড, এতক্ষণ ধরে খুঁজছি, কোথাও ছিল না। হঠাৎ যেন আলাদিনের পিদিমের দৈত্যের মতো ওটা আমাদের নাকের ডগায় এসে ঠিক জায়গায় বসেছে। এই রহস্যের অর্থ কি? কর্নেল গুম হয়ে যেন একথাই ভাবছিলেন। তারপর ইউরেকা বলে চেঁচিয়ে ওঠার মতো বললেন, বুঝেছি বুঝেছি, ব্যাপারটা আর কিছু নয়, মহেঞ্জোদারোর কাক। কাক? তার মানে?
ওই দেখো, কাকগুলো এখন তুমুল চেঁচাতে চেঁচাতে পালিয়ে যাচ্ছে। আসলে ওই কাকগুলো লাল পাথরটা জুড়ে বসেছিল, তাই এতক্ষণ লাল রং ঢেকে গিয়েছিল। গুলির শব্দে ভয় পেয়ে পালাতেই লাল পাথরটা বেরিয়ে পড়েছে। শুনেছিলুম বটে কাকের কথা, সিন্ধু প্রদেশে নাকি অসংখ্য কাকের উপদ্রব আছে। বিশেষ করে নাকি মহেঞ্জোদারোতে কাকের উপদ্রবটা বেশি। এবার সচক্ষে দেখলুম। বললুম, কিন্তু লাল পাথরের বিপরীত দিকের পাড়ে ফাটল থাকার কথা, কিন্তু ফাটল নেই যে। কর্নেল বললেন, ওই তো ফাটল, একটা কেন, সারি সারি কয়েক গজ অন্তর অজস্র ফাটল দেখতে পাচ্ছি। এতক্ষণে গোলমালটা টের পেলুম। সকালে সূর্যের আলো পড়েছিল পশ্চিমের পারে। এই পূব পাড়টা ছিল ছায়ায় ঢাকা। তাকালে স্পষ্ট দেখা যাচ্ছিল ফাটলগুলো, কিন্তু সূর্য এখন পশ্চিমে রয়েছে। তার উজ্জ্বল কিরণ এসে পড়েছে পূব পাড়ের দেওয়ালে। সোনালি রঙের পাথরে সেই আলো ঠিকরে গিয়ে বিভ্রম সৃষ্টি করেছে। দেওয়ালটা মসৃণ বলেই রোদের প্রতিফলন আরো তীব্র হয়ে উঠেছে। এবার খুঁটিয়ে প্রতিটি ফাটলের তলার দিকে আমার এঁকে রাখা সেই বর্গমূল চিহ্ন খুঁজতে শুরু করলুম। 7টা ফাটলের পর যে ফাটলটা দেখলুম, তার তলায় চিহ্নটা দেখা গেল এবং আনন্দে চেঁচিয়ে উঠলুম, পাওয়া গেছে, পাওয়া গেছে। প্রথমে ঢুকলুম আমি, তার পিছনে কর্নেল নীলাদ্রি সরকার, তার পিছনে ডক্টর করিম, শেষে কর্নেল কামাল খাঁ। কর্নেল টর্চ জেলে আমার কাঁধের উপর ধরে রেখেছেন। গোলক ধাঁধার পথ এটা। বাঁকে বাঁকে 9টা সরু ফাটল দেখে গেছি। সেগুলো এড়িয়ে হামাগুড়ি দিতে দিতে গুহার মুখে পৌঁছানো গেল। ভেতরে সকালের মতো আলো নেই, যদিও ফাটল দিয়ে ওপরের আলো টের পাওয়া যাচ্ছে, কারণ সকালে সূর্য ছিল ওদিকেই, সোজা আলো এসে ঢুকেছিল। এখন সূর্য পশ্চিমে চলে গেছে। বেদিতে পিদিম জ্বলছে না দেখে কেমন খারাপ লাগলো। ফকির সাহেবের কম্বলটা ভাঁজ করে রাখা আছে, ওর ঝোলাটাও আছে। কর্নেল কামাল খাঁ ও দুটো জিনিস নিলেন। ডক্টর করিম টর্চের আলোয় লিপিগুলো পরীক্ষা করে বললেন, এই তাহলে সেই গুপ্তধন। কর্নেল সরকার বললেন, বেদিটা ভাঙা উচিত নয়, সেটা একটা জঘন্য অপরাধী হবে, বরং পরীক্ষা করে দেখা যাক আগে। কর্নেল কামাল খাঁ বললেন, আমার কাছে ট্রেঞ্চ খোঁড়ার ছোট্ট গাঁইতি আছে, দরকার হবে বলে এনেছি, দেখছি। বলে কর্নেল সরকার বেদির চারদিকে খুঁচিয়ে দেখতে থাকলেন। তারপর ওপাশে গিয়ে দুহাতে সিন্ধুকের ডালা খোলার মতো হ্যাচকা টান দিলেন। বেদির ওপরটা নড়ে উঠল। ডক্টর করিম বললেন, এ কি, এ যে দেখছি একটা পাথরের সিন্ধুক। সবাই মিলে হাত লাগিয়ে পাথরের ডালাটা সরানো হলো। ভেতরে আলো ফেলতে দেখা গেল কোনার দিকে দুটো বাঁকা ধূসর রঙের 8-9 ইঞ্চি মাপের চ্যাপ্টা কি জিনিস ছাড়া আর কিছু নেই। কর্নেল হাত বাড়িয়ে তুলতে গিয়ে বললেন, মুড়ো হয়ে ভেঙে যাচ্ছে, ওঠানো যাবে না। বললুম, কি ও দুটো? সম্ভবত ঘোড়ার চোয়াল। প্রিয় ঘোড়ার মৃত্যু হলে প্রাগৈতিহাসিক যুগে তার দুটো চোয়াল যত্ন করে রাখা হতো। ডক্টর করিম বললেন, তাহলে রাজা হেহয়ের ঘোড়ার চোয়াল? তাছাড়া আর কি। বলে কর্নেল হাত বাড়িয়ে কি একটা তুলে নিলেন। চোখের সামনে নাড়াচাড়া করে দেখে বললেন, একটা ব্রোঞ্জের চাকতি। পরিষ্কার করে দেখতে হবে এই সিলমোহরটা কার। কর্নেল কামাল খাঁ বললেন, তাহলে গুপ্তধন নেই? সেই তো দেখছি, মনে হচ্ছে কে কবে হাতিয়ে নিয়ে গেছে। কর্নেল দীর্ঘশ্বাস ফেলে বললেন, কতকাল আগে নিয়ে গেছে কে বলতে পারে, হয়তো 2000 বছর আগে, কিংবা তারও আগে। ভাই কামাল সাহেব, সব গুপ্তধনই এখন তাই নিছক কিংবদন্তিতে পরিণত। আমরা গুহার মধ্যে হতবাক হয়ে বসে রইলুম। একটু পরে স্তব্ধতা ভেঙে ডক্টর করিম বললেন, গুপ্তধন কি ছিল জানি না,
কিন্তু এ একটা বড় আবিষ্কার নয় কি কর্নেল সরকার? ব্রহ্মাবর্তরাজ হে হয়ের বাকি ইতিহাসটুকু পেয়ে গেল। এই পাথরের সিন্ধুকই বিশ্বের পুরাতত্ত্বের ইতিহাসে সেরা একটি সম্পদ। আসলে এটাই একটা গুপ্তধন, দেশ বিদেশে হিড়িক পড়ে যাবে। বিশেষ করে আপনাদের ভারতীয় পণ্ডিতরা এসেছেন এই বিস্ময়কর আবিষ্কার দেখতে, তাদের আমন্ত্রণ জানাবো। ইতিহাসের এক রহস্যময় অধ্যায় এবার আলোকিত হয়ে উঠবে। হঠাৎ আমাদের পিছন থেকে কে জোরালো টর্চের আলো ফেলল। চোখ ধাঁধিয়ে গেল সঙ্গে সঙ্গে। সে চিৎকার করে বলল, একটু নড়লেই গুলি করব। যে যেভাবে আছো চুপ করে বসে থাকো আর টর্চ নেভাও। ঘটনার আকস্মিকতায় আমরা হতচকিত। আমাদের টর্চগুলো নিভে গেল। তারপর কর্নেল একটু হেসে বললেন, ডক্টর আলুওয়ালা, শুনে দুঃখিত হবেন যে গুপ্তধনের সিন্দুকটা একেবারে খালি। সচক্ষেই দেখুন, রাজা হে হয়ের ঘোড়ার চোয়াল দুটো ছাড়া আর কিছু নেই। মিথ্যা কথা! তোমরা গুপ্তধন বাগিয়ে লুকিয়ে ফেলেছ। না ডক্টর আলুওয়ালা, আমরা চুপ। এখনো বলছি গুপ্তধন বের করো, না তো গুলি করে মারবো। গুপ্তধন যদি সত্যি সত্যি আমরা বাগিয়ে থাকি এবং আপনাকে তা দিই, তাহলেও তো আপনি আমাদের খুন করবেন ডক্টর আলুওয়ালা। কারণ আমাদের বাঁচিয়ে রাখলে আপনি বিপদে পড়বেন। শুনে আমার আত্মা খাঁচাছাড়া হবার উপক্রম। অথচ কর্নেল কি ঠান্ডা গলায় নির্বিকার মুখে কথা বললেন। ডক্টর আলুওয়ালা জোরালো আলোর পিছনে রয়েছেন বলে ওকে দেখতে পাচ্ছি না। এবার হা হা করে হেসে বললেন, ঠিকই বুঝেছ, তাহলে রেডি? হঠাৎ ওর পিছনে কাল রাতে শোনা সেই বিদঘুটে হাসি অথবা ঘোড়ার ডাক শোনা গেল। তারপর কি একটা ঘটলো। ডক্টর আলুওয়ালার টর্চ ছিটকে পড়লো। হাতের রিভলভার থেকে গুহার মধ্যে কান ফাটানো আওয়াজে গুলি বেরিয়ে কয়েক মুহূর্ত অন্ধকারে ধস্তাধস্তি শব্দ শোনা গেল। গুহার ভেতর ততক্ষণে উগ্র দুর্গন্ধে ভরে গেছে। তারপর আমাদের টর্চগুলো জ্বলে উঠলো। সেই আলোয় যা দেখলুম, গায়ের রক্ত ঠান্ডা হয়ে গেল। একটা কালো চামচিকের মতো মানুষ জাতীয় প্রাণী ডক্টর আলুওয়ালার বুকের ওপর বসে দু হাতে গলা টিপে ধরেছে। ডক্টর আলুওয়ালার জিভ বেরিয়ে গেছে। কর্নেল কামাল খাঁ দু হাতে দুটো রিভলভারের ঘোড়া টিপে দিলেন। প্রাণীটা একটা বিদঘুটে আর্তনাদ করে ছিটকে পড়ল। তারপর কাঁপতে কাঁপতে স্থির হয়ে গেল। আমরা হামাগুড়ি দিয়ে গেলুম। ডক্টর আলুওয়ালাকে পরীক্ষা করে কর্নেল হতাশ ভাবে বললেন, বেচারি মারা পড়েছেন, অতি লোভের পরিণাম। প্রাণীটাকে কর্নেল কামাল খাঁ ও ডক্টর করিম পরীক্ষা করছিলেন। কর্নেল সরকার একটু ঝুঁকে দেখে নিয়ে বললেন, এ কি, এ যে মানুষ। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।